নমস্কার, জয় আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্চিলাল, দ্য ফাউন্ডার ডিরেক্টর অ্যান্ড সিইও অফ একে ল একাডেমি। আজকে সপ্তাহের প্রথম দিন, কর্মব্যস্ততার প্রথম দিন, যেহেতু সোমবার, এবং সেই সোমবারের কর্মব্যস্ততা কাটিয়ে উঠে আজকে চেম্বার শেষ করে তাড়াতাড়ি একটু বাড়ি ফিরতে পারলাম, তাই জন্য ভাবলাম এই সেশনটা একটু নেওয়া যাক। বেসিক্যালি এই সেশনটাকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল। সায়ন বলে একটি ছেলে বহুবার অনুরোধ জানিয়েছিল যে স্যার স্পেশালি এই কন্টেন্টের ওপরে একটা যদি আপনি আপনার সাজেশন পোস্ট করেন তাহলে খুব সুবিধা হতো। তো প্লাস আরও অনেকেই জানিয়েছিলেন যে তাদের একটা বড়সড় ভয়ের যে জায়গা বা একটা তাদের যে বড়সড় ক্রুশিয়াল একটা অ্যাম্বিট, সে অ্যাম্বিটটার নাম হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিওর বা সিপিসি। গুড ইভিনিং অর্ঘ, ভেরি গুড ইভিনিং। কোড অফ সিভিল প্রসিডিওর 1908 1908 সালের একটি স্ট্যাটিউট, যে স্ট্যাটিউটটি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে একটা ভয়ের কারণ, এবং সেটা নিয়ে বহুবার বহুজনের থেকে বহু রকমভাবে আমি শুনেছি যে দাদা সিপিসিতে এরকম একটা সমস্যা হচ্ছে, দাদা সিপিসি বুঝতে পারছি না, সিপিসির মেন অ্যাট্রিবিউট কী সেটা ধরতে পারছি না, সিপিসিকে এক্স্যাক্টলি কীভাবে ফ্রেম করতে হবে সেটা বুঝতে পারছি না, হাউ টু রাইট অ্যান আনসার কীভাবে বা সেটা কীভাবে হবে সেটা বুঝতে পারছি না, এবং অ্যালং উইথ দ্যাট সো অন অ্যান্ড সো ফোর্থ, এরকম আরও প্রচুর সেগমেন্টস ছিল। তো সমস্ত দিকগুলো মিলিয়ে ঝুলিয়ে ভাবলাম যে আজকে একটা কাজ করা যাক, বরঞ্চ আজকে যখন সেই সময়টা পেয়েছি সেই সময় দাঁড়িয়ে আজকে একটা কাজ করি, এই সেশনটাকে নিয়ে বা আজকের এই কন্টেন্টটাকে নিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় কোন কোন সেকশনগুলো ইম্পর্টেন্ট, আজকে আমরা সবার প্রথমে একটু সেটাকে নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত ক্রমে একটু জানিয়ে রাখি, আজকের যে সেশনটাকে আমরা এখানে বা এই যে সেশনটা আজকে আমাদের এখানে চলছে, এটা কিন্তু সিভিল প্রসিডিওর কোডের শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার সাথে কানেক্টেড, মেন্স পরীক্ষার সাথে কিন্তু কানেক্টেড নয়, বা ইন্টারভিউয়ের ওপরেও কানেক্টেড নয়, বা কীভাবে আনসার লিখতে হবে, কী ফর্মেটিভস মেনটেন করে আনসার লিখতে হবে সেগুলোকে নিয়ে কিন্তু আজকে আমরা এখানে কেউ ডিসকাশন করছি না। হোয়াট এক্স্যাক্টলি উই আর টকিং অ্যাবাউট, কে সিভিল প্রসিডিওর কোড এই সাবজেক্টটাকে আমি কিভাবে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে প্রিতে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের মেন্সে এইভাবে অ্যাপ্লাই করব, কিন্তু তার সাথে সাথেও আজকের আমাদের ফোকাস থাকবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমাদের সিভিল প্রসিডিওর কোডটা থেকে কোন কোন জায়গাগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো সবথেকে বেশি ক্রুশিয়াল, এবং কোন কোন জায়গাগুলোর থেকে অধিকাংশ ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আবারও কিন্তু ভালো করে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি এই কন্টেন্টটাকে নিয়ে এইভাবে আলোচনা করছি, এটার মানে কিন্তু ডেফিনেটলি এটা নয় কে এই জোন থেকেই একমাত্র ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষাতে কোয়েশ্চেন ফ্রেম হতে পারে। আনসার কিন্তু একদমই না, এর বাইরেও নিশ্চয়ই কিছু জায়গা থাকবে, সেগুলোকে আমরা আস্তে আস্তে স্লোলি ডিসকাস করব। জেনারেলি আমি মানে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কোনো ল যখন তুমি পড়ছো বা কোনো স্ট্যাটিউট যখন তুমি পড়ছো, সেই স্ট্যাটিউটটার প্রত্যেকটা ইঞ্চি সম্পর্কে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া মাথায় থাকা উচিত। কেন থাকা উচিত? বিকজ আমি ঠিক ওই ন্যারেটিভ মেনটেন করে পড়াশুনো করাটাকে খুব একটা পছন্দ করি না, এবং আমি যাদেরকে পড়াই, খুব অল্প সংখ্যক মানুষজনদেরই আমি পড়াই, কিন্তু যাদেরকে আমি পড়াই তাদেরকেও আমি চেষ্টা করি পুরো সাবজেক্টটার রুট কজটা থেকে অ্যাকচুয়ালি বোঝানোর। কারণ তাতে কি হয়, ওভারঅল যে সাবজেক্টটার ক্ল্যারিফিকেশন বা যে পার্সপেক্টিভটা বা এই সাবজেক্টটার বেসিক রিকোয়ারমেন্ট কী আছে বা এক্স্যাক্টলি রিকুইজিটস কী আছে, সেগুলো একদম প্রথম থেকে কিন্তু প্রপারলি প্রত্যেকটা স্টুডেন্টের মাথায়, যার জন্য আমার কাছে অন্তত যারা পড়েন তাদের প্রত্যেকের মাথায় খুব পরিষ্কারভাবে ফ্রেম হয়ে থাকে। সো আজকে আমরা ডিসকাশন করছি এই যে কোড অফ সিভিল প্রসিডিওর বা সিপিসি 1908-এর কোন কোন সেকশনগুলো প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং সেই সেকশনগুলোর সাথে সাথে আমাকে আরও কোন কোন জিনিসপত্র মাথায় রাখতে হবে। প্রথম কথা, সেশনটা শুরুতে একটা জিনিস বলে দিই, সিভিল প্রসিডিওর কোডের সাথে আরেকটি স্ট্যাটিউট অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটির নাম হচ্ছে লিমিটেশন অ্যাক্ট অফ 1963। 1963 সালের একটা স্ট্যাটিউট, যে স্ট্যাটিউটটার কিন্তু আমাদের সিপিসির সাথে একটা ইনবর্ন কানেকশন আছে। এই কানেকশনটাকে যদি কেউ মনে করে আমি দুটোকে বাইফারফিকেট করে পড়বো, আলাদা করে বুঝবো, আলাদা করে পড়বো, প্রসঙ্গত ক্রমে জানিয়ে রাখি সেটা একদমের জন্য কিন্তু হওয়ার নয়। যার জন্য যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে 6 সেমিস্টারে পড়েন, দেখবে তাদের ভালো করে একটা জিনিস দেখতে হবে যে সিলেবাসটায় সিপিসি এবং লিমিটেশন কিন্তু একসাথে পড়ানো হয়, বিকজ দের ইজ এ রিজন বিহাইন্ড অফ ইট।
জেনারেলি কি হয়, কোড অফ সিভিল প্রসিডিওর যেহেতু এমন একটা পার্টিকুলার স্ট্যাটিউট যেখানে অনেকগুলো সেকশন, অনেকগুলো অর্ডার্স, অনেকগুলো কানেক্টিভিটি, সবগুলো প্লাসে মাইনাসে এমন একটা ফর্মেটিভস মেনটেন করে ক্রিয়েট হয় যে ফর্মেটিভসটার ভেতরে আমাদের পক্ষেও আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আমরা কোন জায়গাটাকে এক্স্যাক্টলি ফোকাস দেবো। কারণ 151টা সেকশন এবং এতগুলো যেখানে অর্ডার্স আছে সেখানে দাঁড়িয়ে প্রিলিমসের জন্য যদি আমরা সবটাই মনে করি পড়ে ফেলবো, তাহলে সেটা কিন্তু প্রথম কথা হওয়ার নয়। কেন সবটাই হওয়ার নয় এই রিজনের জন্য, বা কেনই পুরোটা পড়ে ফেলা সম্ভব নয় টেকনিক্যালি, কারণ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার জন্য যদি আজকে আমি মনে করি আমি আদি অনন্তকাল ধরে প্রিপারেশন করে যাব এবং তারপরে গিয়ে দাঁড়িয়ে ওই 3-4 বছর পরে প্রিপারেশন করে পরীক্ষা দিতে বসবো, আমি অ্যাসিওর করছি সেটা কিন্তু হবে না। তোমাকে একটা লিমিটেড টাইম দিতে হবে, সেই লিমিটেড সময়টার ভেতরে তোমাকে একটা সাবজেক্টের বেসিক রিকুইজিশন কি আছে সেটা বুঝে নিয়ে তোমাকে এক্স্যাক্টলি পড়াশুনোয় কিন্তু নামতে হবে, যেটাকে আমি বা অন্যান্য ক্ষেত্রে দাঁড়িয়ে যারা এডুকেশনাল পলিসি মেকার্স এটাকে ফ্রেম করেছেন পার্কিনসিয়ানস ল বলে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কাজের জন্য আমি ততটাই সময়কে ডিভোট করব যতটুকুনি সময়ের ডিভোটেশন অ্যাকচুয়ালিটিতে প্রয়োজন আছে, তার চেয়ে বেশি কিন্তু প্রয়োজন নেই। যদি আজকে আমি মনে করি সারাক্ষণ ধরে একটা কন্টেন্টের ভেতর পড়ে থাকবো, সেটা কিন্তু হবে না। সিপিসিকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে প্রিলিমিনারির জন্য, আমি আবারও বলছি কিন্তু প্রিলিমিনারির জন্য পড়তে গেলে বা প্রিলিমিনারির জন্য প্রিপেয়ার করতে গেলে বেসিক কিছু জায়গার প্রয়োজন অবশ্যই আছে যেগুলোকে আমাদের পড়তে হবে। সবার প্রথমে আমি যারা যারা আজকে সেশনটা দেখছো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যদি বেয়ার একটা হাতের কাছে না থাকে বেয়ার একটা নামিয়ে নিয়ে বসো বা বেয়ার একটা খুলে নিয়ে বসো, কারণ তাতে অনেকটাই বিষয়টা বুঝতে কিন্তু সুবিধা হবে। প্রথম কথা, কোড অফ সিভিল প্রসিডিওর বা সিপিসির ক্ষেত্রে ফার্স্ট আমাদের মাথায় রাখতে হবে সিপিসি ওয়াজ এনাক্টেড অন 21 মার্চ 1908, 21 মার্চ 1908। এই পার্টিকুলার ফ্রেজটা প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড, অবশ্যই মাথায় রাখতে হবে যেদিন থেকে আমাদের এই এনাক্টেড জিনিসটা হয় 21 মার্চ, কেম ইনটু ফোর্স অর দিস ল অ্যাকচুয়ালি কেম ইনটু ফোর্স অন 1 জানুয়ারি 1909। এই জিনিসটা অর্ধেক লোক কিন্তু জানেন না। যারা জানেন তাদের জন্য কনগ্রাচুলেশন, জানে না তারা জেনে নাও, তাতে তোমাদেরই সুবিধা হবে। এনাক্টেড হয়েছিল 21 মার্চ 1908, কিন্তু কেম ইনটু ফোর্স অর্থাৎ অ্যাপ্লিকেশন ওয়াজ স্টার্টেড ফ্রম দ্য 1 জানুয়ারি 1909, 1909 সালে। এবং এই সিভিল প্রসিডিওর কোডের কিছু স্পেসিফিক মেজর অ্যামেন্ডমেন্ট আছে, যার ভেতরে 1976, 1999 অ্যান্ড 2002 এই তিনটে অ্যামেন্ডমেন্টের স্পেকুলেশনসটা মাথায় রাখাটা ভীষণভাবে কিন্তু প্রয়োজনীয়। এবং এটার সাথে সাথে মাথায় রাখতে হবে যে এই যে তিনটে জোন, এই তিনটে জোন কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার জন্য ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট। মানে নো ম্যাটার হোয়াট এভার ইউ ডু, দে উইল অর দ্য পাবলিক সার্ভিস কমিশন উইল ডেফিনেটলি গোনা আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন্স ফ্রম দিস পার্টিকুলার জোন, অ্যাটলিস্ট 1 to 2 কোয়েশ্চেন্স ইউ ক্যান ডেফিনেটলি এক্সপেক্ট। 90% লোক কনফিউশন হয়ে যায় বা কনফিউজড হয়ে যায় 21 মার্চ 1908 এবং তার সাথে কেম ইনটু ফোর্স 1 জানুয়ারি 1909 এর ভেতরে। একটু কেয়ারফুল থাকবে যখন প্রিলিমসে তুমি ওয়েমার শিটটাকে ফিল করছো, সে ওয়েমার শিটটা একটু কিন্তু কেয়ারফুলি ফিল করতে হবে, কারণ যদি ওয়েমার শিটটায় একটা জায়গায় তুমি ভুলভালভাবে ফিল আপ করো তাহলে সেখানে তোমার প্রিলিমসে ওই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু মাইনাসে রান করবে। খুব কেয়ারফুল থাকবে এই বিষয়টা সম্পর্কে। দ্বিতীয়ত কথা অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেকশন 2 অফ সিভিল প্রসিডিওর কোড। আজকে আমরা মেনলি এই সেশনটাতে যে কটা সেকশনটা আছে সেকশনসগুলোকে নিয়ে আগে আলোচনা করে নেবো, পরের দিন আবার একটা কোনো সেশনে সেখানে আমরা অর্ডারগুলোকে নিয়েও আলোচনা করব। আজকে একটা সেশনে সেকশনের অর্ডার বা একটা সেশনে সেকশন এবং অর্ডারকে দুটো একসাথে করা সম্ভব হবে না, কারণ তাহলে সেশনটা 2 ঘন্টা নিয়ে গিয়ে শেষ করতে হবে আর সেটা সম্ভব নয়। তাই জন্য আজকে শুধু সেকশনটাকে নিয়ে আলোচনা করছি, নেক্সট যে সেশন থাকবে সেখানে আমরা অর্ডারটাকে নিয়েও আলোচনা করব। এটা আমি আরেকটা লাইভ ভিডিও নিশ্চয়ই আসবো। সবার প্রথম সেকশন নাম্বার 2, যতজন এখানে দেখছো যতজন মার্ক করে নাও, সেকশন নাম্বার 2 হাইলি ইম্পর্টেন্ট। যদি সত্যি সিভিল প্রসিডিওর কোড থেকে ভালো নাম্বার গেইন করতে চাও, সেকশন 2 এর ওপরে মার্সিলিয়াসলি কিন্তু অসম্ভব ভালো একটা কন্ট্রিবিউটরি হোল্ড তোমায় রাখতে হবে। সেকশন 2 ইজ হাইলি ক্রুশিয়াল, হাইলি ইম্পর্টেন্ট এবং আমি কোনো অবস্থাতে এই জায়গাটাকে আলাদা কিন্তু করতে দিতে পারবো না। এবার আসবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে সেকশন 2 এর কি সবকটা জোন ইম্পর্টেন্ট, অর্থাৎ সেকশন 2 এর আন্ডারে যে কটা ইন্টারপ্রিটেশন ক্লজ আছে বা যে কটা ডেফিনেশনাল ক্লজ আছে সবগুলোই কি ইকুয়াল ইম্পর্টেন্ট? আনসার হচ্ছে না।
সেকশন 2 এর একমাত্র লিমিটেড কিছু কিছু জায়গা ইম্পর্টেন্ট, যে জায়গাগুলোতে তোমাকে ফোকাস করতেই হবে ইফ ইউ ওয়ান্ট টু ক্লিয়ার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন। তার ভেতরে সবার প্রথমে থাকছে সেকশন 2 এর সাবসেকশন 2 অর্থাৎ ডিক্রি, তারপরে থাকবে সেকশন 2 এর সাবসেকশন 3 ডিক্রি হোল্ডার, সেকশন 2 এর সাবসেকশন 4 ডিস্ট্রিক্ট, সাবসেকশন 5 ফরেন কোর্ট। ফরেন কোর্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, কারণ এই ফরেন কোর্ট থেকেও কিন্তু মেন্স পরীক্ষা অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে ওয়েন দ্য জাজমেন্টস অফ দ্য ফরেন কোর্ট ইজ নট এক্সক্লুসিভ অর ওয়েন দ্য জাজমেন্ট অফ দ্য ফরেন কোর্ট শ্যাল নট বি কনস্টিটিউটেড। এটা একটু কেয়ারফুল থাকবে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং শাগনিক, ভেরি গুড ইভিনিং। তারপরে আসছে হচ্ছে ফরেন জাজমেন্ট। এই ফরেন কোর্টের থেকেও কিন্তু আরেকটা ওয়ান স্টেপ অ্যাওয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফরেন জাজমেন্ট। এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন করে ওয়েন ফরেন জাজমেন্ট ইজ নট কনক্লুসিভ। এটা প্রিলিমিনারি নয়, মেন্সের জন্য বললাম, যদিও আজকে প্রি নিয়ে কথা বলার, কিন্তু সাবজেক্টটার এই কন্টেন্টগুলো তো যেহেতু ইন্টারলিঙ্কড, আমি তাই একটু মাঝে মধ্যে যেখানে প্রয়োজন পড়বে সেখানে ছুঁয়ে বেরিয়ে যাব। ফরেন কোর্ট, ফরেন জাজমেন্ট, এই দুটোর পরে আসবে গভর্নমেন্ট প্লিডার। গভর্নমেন্ট প্লিডার চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, হাইকোর্ট পড়তেও পারো, নাও পড়তে পারো, লাগবে না, ইন্ডিয়া লাগবে না। সাবসেকশন 8 অফ সেকশন 2 লাগবে, অবশ্যই লাগবে, যেখানে আছে হচ্ছে জাজ। সেকশন 2 এর সাবসেকশন 9 জাজমেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। সাবসেকশন 10 জাজমেন্ট ডেটার, হাইলি ইম্পর্টেন্ট। এই দুটো বা এই কটা যে প্রভিশনগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট। এবং প্রসঙ্গত ক্রমে আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ডিক্রি, জাজমেন্ট এবং অর্ডার, তিনটার মাঝখানে কি ডিফারেন্সেস আছে এগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে, কারণ 99% স্টুডেন্টের এখানে কনফিউশন আছে। ডিক্রি, জাজমেন্ট এবং অর্ডার তিনটে মাইট লুক সিমিলার ইন নেচার, বাট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট দে আর নট সিমিলার ইন নেচার অ্যাট অল। প্লাস ডিক্রি হোল্ডার অ্যান্ড জাজমেন্ট ডেটার কে, এই দুটো সম্পর্কে পরিষ্কার সম্যক ধারণা রাখতে হবে। এক্সপার্ট হতে বলছি না বাবা, ওভারঅল একটা আইডিয়া যেন থাকে, যাতে প্রশ্ন করলে যেন তুমি লিখে আসতে পারো। এখানে নোবডি ইজ এক্সপেক্টিং ইউ দ্যাট ইউ হ্যাভ টু গেট আ পিএইচডি ডিগ্রি ইন সিপিসি, নো, সেটা কেউ চাইছে না, কিন্তু ওভারঅল একটা ওভারঅল পার্সপেক্টিভ যেন তোমার থাকে, সেইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে ভুলটা আমরা করেছিলাম সেম ভুল কিন্তু তোমরা রিপিট করো না, যারা যারা দেখছো কেউ রিপিট করো না। ডিক্রি হোল্ডার, জাজমেন্ট ডেটার, এই দুটোর মাঝখানে কি ডিফারেন্সেস আছে এবং এই দুটো কোন সেকশনে মেনশন করা, এই দুটো একবার ভালো করে দেখে রাখবে, স্পেশালি দ্য সাবসেকশন, ভীষণভাবে ইম্পর্টেন্ট। আফটার দ্যাট লিগাল রিপ্রেজেন্টেটিভ অবশ্যই দেখে রাখবে। সাবসেকশন 12 মিন প্রফিট, এই যে জায়গাটা ভালো করে এটা নিয়ে একটু বলে রাখি, সেকশন 2 এর সাবসেকশন যে 12, সেখানে শব্দটাকে বা স্পেলিংটাকে যদি দেখিস তাহলে দেখতে পাবি MES এনি বলে লেখা, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন করলে আসবে হচ্ছে মেসনে প্রফিট। কিন্তু রিমেম্বার ওয়ান গোল্ডেন প্রিন্সিপাল, মেসনে প্রফিট কিন্তু অ্যাকিউরেট প্রোনাউন্সিয়েশন নয়। দ্য অ্যাকিউরেট প্রোনাউন্সিয়েশন উইল বি মিন প্রফিট। Mean profit means any kind of illegal profit which has been associated in any sort of civil suit বা any other continuous matter. Mean profit এর সাবসেকশন যে 12 খুব ভালো করে দেখে রাখবি, এই রিজনের জন্য বলছি দেখে রাখবি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় এই মিন প্রফিট কোন সাবসেকশনে আছে ডাইরেক্ট তুলে কোয়েশ্চেন করে, ডাইরেক্ট। যারা মোটামুটি মনে রেখে যায় তারা জায়গাটা বের করতে পারে, আর যারা মোটামুটি সিরিয়াসলি নেয় না তারা এই একটা জায়গাতে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি কন্টিনিউয়াস বলে দেওয়ার পরেও নেগেটিভ মার্কিং করে আসে। এখানে যদি তোমরাও নেগেটিভ মার্কিং করে এসো, এটা কিন্তু বিপদের জায়গা, তোমাদের নিজেদের প্রিলিমসের জন্য তৈরি হবে। এগুলো আমি ঠেকে শিখে তারপরে বলছি, দেখে নয়, ঠেকে শিখে বলছি। আফটার দ্যাট মুভেবল প্রপার্টি দরকার নেই, অর্ডারটা পড়বি। সাবসেকশন 14 যে অর্ডারের জায়গাটা আছে, যে ফর্মাল এক্সপ্রেশন অফ এনি ডিসিশন অফ আ সিভিল কোর্ট হুইচ ইজ নট আ ডিক্রি, অর্ডারটা কোন সাবসেকশনে আছে লাগবে। প্লিডারের ডেফিনেশন বা সাবসেকশন 15টা একবার দেখে রাখতে পারো। সাবসেকশন 17-এ ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে। সাবসেকশন 17-এ দেখো একটা টপিক আছে, সেটার নাম হচ্ছে পাবলিক অফিসার। পাবলিক অফিসারের ভেতরে কোন কোন ব্যক্তিত্বরা পড়ছেন, এইখানে যদি এই এইচ অবধি অর্থাৎ এ থেকে এইচ অবধি পাবলিক অফিসারের যদি প্রমিনেন্টলি মাথায় না থাকে, আমি অ্যাসিওর করছি, দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নিও একদম, প্রিলিমিনারি পরীক্ষায় তুমি এই জায়গা থেকে নেগেটিভ মার্কিং 100% করে আসবে। কেন কথাটা বলছি, এখানে যেহেতু লিস্টটা অনেকটাই বড়, এই যে পাবলিক অফিসারের যে লিস্ট, সে লিস্টটা যেহেতু অনেকটাই বড়, একটু অ্যাকিউরেসি রাখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। বারবার করে বলছি, যদি ভালো করে এই জায়গাটা না পড়িস, প্রিলিমিনারি পরীক্ষায় একটা বা দুটো প্রশ্ন কিন্তু আটকে গেলে তুই ফেঁসে যাবি।
মানে বি ভেরি কেয়ারফুল। আর রিমেম্বার ওয়ান থিং, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস বা এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামিনেশনে 1 নাম্বারের জন্য লোকে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। সো ডোন্ট থিঙ্ক যে এটা 1 নাম্বার এমন বিশাল কোনো এফেক্ট করবে না, না, কজ ইউ নেভার নো এই 1 নাম্বারের জন্য হয়তো তুমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। সো প্লিজ পে অ্যাটেনশন ইনটু দিস। পাবলিক অফিসারে কোন কোন ব্যক্তিত্বরা পড়ছেন সেগুলো একটু ভালো করে দেখে রেখো, ভালো করে দেখে রাখতে তো অসুবিধা নেই, ভালো করে একবার দেখে রেখো। আফটার দ্যাট সাবসেকশন 18, 19, 20 না পড়লে অসুবিধা হবে না। ইন জেনারেল এখান থেকে প্রশ্ন খুব একটা করে না, এবং করে না সেটা আমি দায়িত্ব নিয়েই বলছি। আফটার দ্যাট চলে আসবে সেকশন 3 সাবঅর্ডিনেশন অফ কোর্টস। খুব ভালো করে পড়বি, মানে সাবঅর্ডিনেশন অফ কোর্টস কতটা ইম্পর্টেন্ট আর এর ভেতর থেকে যে কি কি বাইফারফিকেট করে দেয়, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। সাবসেকশন 4 লাগবে না, সাবসেকশন 5ও লাগবে না। অ্যাপ্লিকেশন অফ দ্য কোর্ট টু রেভিনিউ কোর্টস খুব একটা এখান থেকে প্রশ্ন ফ্রেম হয় না, কিন্তু হয় না মানে হতে পারে না এই ধারণা কিন্তু মাথা থেকেও রেখো না। আমি অন্তত বলবো একটাবার চোখটা বুলিয়ে যেও যে এই সেকশনের এই কন্টেন্টটা এর ভেতরে আছে, তাদের সুবিধাটা নিজের হবে। আফটার দ্যাট আসবে হচ্ছে সেকশন 6 পিকিউনিয়ারি জুরিসডিকশন। মার্ক মাই ওয়ার্ড, পিকিউনিয়ারি জুরিসডিকশন থেকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষাতে এবং মেন্স পরীক্ষাতে 2টো প্রশ্ন থাকবেই থাকবে, এটা থাকতে বাধ্য। বিকজ পিকিউনিয়ারি জুরিসডিকশন এমন একটা টপিক, যে টপিকটা যারা সিভিল ল প্র্যাকটিস করেন তারা আরও ভালো বলতে পারবেন বা আরও বেটার জানেন, আমার থেকেও বেটার জানেন। পিকিউনিয়ারি জুরিসডিকশনের উপরে বেস করে রেগুলার বেসিসে যখন কোর্টে মামলাগুলো চলে সেই নিয়ে যে কত রকম টাসেল হয়, এটা পিকিউনিয়ারি জুরিসডিকশনের একটা নিজস্ব ক্রেডিবিলিটি আছে বলে হয়। তাহলে যে ঘটনাটা প্র্যাকটিক্যাল লাইফে চলছে এতটা বেশি, সেখান থেকে কিন্তু পিএসসি এক্সপেক্টস ইউ টু নো অ্যাবাউট দ্য কন্টেন্ট। সো পিকিউনিয়ারি জুরিসডিকশনটা ভালো করে একটু পড়ে যাবে। সামথিং উইচ ইজ রিলেটেড টু মানি, মানে যখন কোনো একটা জিনিসপত্র কোনো অর্থনৈতিক বা কোনো মানিটারি ম্যাটারের সাথে কমিট অবস্থাতে থাকে সেটাকে পিকিউনিয়ারি পার্টে বলা হচ্ছে। আমি এখানে ডিসকাস ডিটেলসে করছি না, কারণ তাহলে সেশনটা শেষ হবে না। পিকিউনিয়ারি জুরিসডিকশন ভালো করে একটু পড়ে যাবে। প্রেসিডেন্সি স্মল কজেস কোর্ট আর প্রভিন্সিয়াল স্মল কজেস কোর্ট যেটা আছে, চোখটা একবার বুলিয়ে যেও খুব ইনডেপথে, না ঢুকলেও খুব একটা অসুবিধা নেই। কিন্তু আবারও বলছি, অসুবিধা নেই মানে অসুবিধা ক্রিয়েট হতে পারে না সেই জিনিসটা কিন্তু নয়। আমি কোনো কিছুই মানে পড়াশুনো এবং অন্যান্য যে কোনো ম্যাটার যেখানে একটা কনস্ট্রাকটিভ মেকানিজমের দরকার, সেখানে আমি রিস্ক নিতে খুব একটা পছন্দ করি না, পরিষ্কার কথা। একটু ভালো করে দেখেছো। আফটার দ্যাট চলে আসবে সেকশন 9 কোর্টস টু ট্রাই অল সিভিল সুটস আনলেস বার্ড। এই সেকশন 9কে মার্ক মাই ওয়ার্ড, ওয়ান সেকেন্ড, মার্ক মাই ওয়ার্ড, দায়িত্ব নিয়ে বলছি, এগুলো মিলিয়ে নিতে পারবে পরে গিয়ে। এই সেকশন 9 অফ সিপিসিকে তোমায় সেকশন 3 অফ লিমিটেশন অ্যাক্টের সাথে জ্যাকসোপোজ করে পড়তে হবে, অর্থাৎ অ্যাড অন করে পড়তে হবে। পরিষ্কার কথা বলছি। কেন কথাটা বলছি? সেকশন 3 অফ লিমিটেশন অ্যাক্টে যদি ভালো করে তোমরা খুলে দেখো 1963 এর সেকশন 3 বড় বড় করে হেডিং করা আছে বার অফ লিমিটেশন, এবং সেখানে প্রভিশনের ভেতরে বড় বড় করে লেখা সাবজেক্ট টু দ্য প্রভিশনস কন্টেন ইন সেকশন 4 to 24, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেখবে লেখা আছে ইনক্লুসিভ। Every suit instituted, appeal preferred and application made after the prescribed period shall be dismissed by the court even though the limitation has not been set up as a defense. এই জায়গাটা ভালো করে একবার দেখে রাখবে। এবং এই সেকশন 3 সাবসেকশন 2 তে বেশ কিছু জায়গা আছে যে কাউন্টার ক্লেম কি করে কোন অফিসারের কাছে গিয়ে হতে পারে, এক্স্যাক্ট কোন অফিসারের কাছে আমাকে স্যুটটা ফ্রেম করার জন্য ফাইল করতে হবে, এই ডিটেলসগুলো লাগবে। এবং এই সেকশন 9 এর সিভিল প্রসিডিওর কোডের সাথে সেকশন 3 এর যে কানেকশনটা, সেই কানেক্টিভিটিটাকে একটু ভালো করে বুঝে যদি নিতে পারো তাহলে সিপিসি তোমার মুঠোয়। আর যদি কানেকশনটা বুঝতে না পারো তাহলে সিপিসি তোমাকে নিজের মুঠোয় রাখবে, তোমার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটু केयरफुल, थोड़ा ध्यान रखना इस बात पे, ज्यादा कुछ इंपॉर्टेंट नहीं है, बस द इंपॉर्टेंट थिंग इज दैट के दोनों के बीच में जो कनेक्शन है उसको समझ पाना बहुत इंपॉर्टेंट है, दैट्स ऑल, नथिंग एल्स। आफ्टर दैट स्टे ऑफ सूट, सेक्शन 10 स्टे ऑफ सूट रेस सब जुडिस, सेक्शन 11 रेस जुडिकेटा। बार बार बोलছি सेक्शन 10 रेस सब जुडिस, सेक्शन 11 रेस जुडिकेटा। डोंट गेट कंफ्यूज between these two। রেস জুডিকেটা হয়ে গেল সেকশন 10 আর রেস সাব জুডিস হয়ে গেল সেকশন 11। এটা যদি করে আসো পরীক্ষার খাতায় তাহলে প্রিলিমিনারি পরীক্ষাটাও এরকম হয়ে যাবে। सो डोंट डू दैट इवन, একটু সাবধান, बस थोड़ा केयरफुल होना पड़ेगा। आप लोग सबसे पहला काम एक करो कि जो भी आपका सेक्शन मैं बता रहा हूं ना आपके साथ, जो भी मैं डिस्कशन कर रहा हूं आपके साथ, उस सेक्शन पे पहले एक बार अच्छे से ध्यान लगा लो कि कौन सी सेक्शन में क्या क्या प्रोविजन या क्या क्या प्रावधान, कहाँ कहाँ उल्लेख है उसका। उसके हिसाब से चल के अपना माइंड सेट में एक फ्रेमिंग बना लो कि मुझे इस तरीके से
से इसको प्रिपेयर करना है, दैट विल बी बेनिफिशियल फॉर यू, यू विल गेट द बेनिफिट। सेक्शन 11 হলো হাইলি ইম্পর্টেন্ট, বারবার করে বলছি হাইলি ইম্পর্টেন্ট, এবং আমি একটু ডিটেলে এটা বলে দিই, কারণ এটা না বললে তোরাও হয়তো বুঝবি না। যাদের কাছে বেয়ার অ্যাক্ট হাতের কাছে এই মুহূর্তে আছে, একবার সেকশন 11টা খোলো। এটা কিন্তু আরেকটা বিষয় বলে রাখার, আজকের এই সেশনটা কিন্তু যারা মোটামুটি জুডিশিয়াল সার্ভিসে প্রিপারেশন করছো তাদের জন্য, একদম বিগিনারদের জন্য কিন্তু এটা নয়। কারণ একদম যারা বিগিনার তারা কিন্তু এই স্ট্র্যাটেজি মেনটেন করে বা এই ওরিয়েন্টেশনে ধরতে পারবে না, কারণ সিপিসি ইজ অল টুগেদার থোড়া বহুত হাটকে টাইপ অফ কনসেপ্ট। So don't try to follow this accurative amount of trend if you are a beginner in the West Bengal Judicial Service preparation. No, because then ultimately you will face the main issue. अगर आप जस्ट मतलब एकदम नया तैयारी चालू कर रहे हो तो इस प्रावधान में मत आओ कि मुझे भी ये स्ट्रैटेजी फॉलो करके चलना है, क्योंकि हर व्यक्ति का साइकोलॉजिकल सर्कमफ्रेंसेस एक से या एक दूसरे से अलग होता है। तो वन स्ट्रैटेजी माइट नॉट वर्क और शैल नॉट वर्क फॉर एवरीवन, तो आपको आपके हिसाब से जो है ना स्ट्रैटेजी बनाना पड़ेगा। लेकिन फिलहाल आज का जो सेशन मैं ले रहा हूँ, इस सेशन में जो भी व्यक्ति बहुत दिनों से वेस्ट बंगाल जुडिशियल सर्विस की तैयारी में जुड़े हैं उन लोगों के लिए ये पर्टिकुलर सेशन विल बी हाईली इंपॉर्टेंट। आज का प्रावधान और आज का सेशन है उन लोगों के लिए। सो सेक्शन 11 ভালো করে যদি দেখো, এক্সপ্লেনেশন 1 2 3 4 5 এবং 6 7 8 এই যে 8খানা এক্সপ্লেনেশন আছে, এই 8খানা এক্সপ্লেনেশনকেই কিন্তু তোমাকে মন দিয়ে বুঝতে হবে। বারবার বলছি 8খানা এক্সপ্লেনেশন উইল বি হাইলি ক্রুশিয়াল ইন নেচার ফর ইয়োর প্রিলিমিনারি এক্সামিনেশন। কিভাবে সেটা আমি বলবো না এখানে, কারণ সবটা ওপেন ফোরামে বলা যায় না, তার জন্য ক্লাসে জয়েন করতে হবে, সবটা আমি এখানে কিন্তু বলতে পারবো না। বাট এটুকুনি আমি বলতে পারি যে এই জোনটা থেকে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় কোয়েশ্চেন ফ্রেম হয়। কোত্থেকে হয় সেটা এখনই আর এর বেশি কিন্তু এই ডিটেলস আমি বলতে পারবো না, বা বলবো না, রাদার বলতে পারবো না, নয় বলবো না। আফটার দ্যাট সেকশন 12 বার টু ফার্দার স্যুট ইম্পর্টেন্ট। আবার এর সাথে সাথে দেখো সেকশন 13 ওয়েন ফরেন জাজমেন্ট নন কনক্লুসিভ। আমি একটু আগে এই ব্যাপারটাকে নিয়ে এক্ষুনি আলোচনা করছিলাম যে যখন ফরেন কোর্ট আর ফরেন জাজমেন্টের যে জায়গাটা আসছে, যে ফরেন জাজমেন্ট কখন কনক্লুসিভ হবে না, এই প্রভিশনটা খুব ভালো করে কিন্তু পড়বে, খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, কেননা এই সেগমেন্ট থেকে তোমায় প্রিলিমিনারিতে একটু টাসল করে বা একটু টুইস্ট করে কোয়েশ্চেনটা দিতে পারে, এবং এগুলো কিন্তু নোটস ওরিয়েন্টেশনে পড়াশুনো করলে কোনো দিন হবে না। বারবার করে বলছি, নোটস কালচার লাথি মেরে বের করে দাও, নিজের রিসার্চ কালচারে এসো, বই পড়ার অভ্যাস শুরু করো। পড়াশুনো করতে গেলে বই পড়ো, নোটস পড়তে হবে না কারুর। নিজের ক্ষমতায় নিজের তৈরি করো নোটস, নিজের ঘাঁটো, সব কিছু ঘেটে ঘুটে বানাও। নোটস কালচার ফলো করলে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা কিচ্ছু ক্লিয়ার হবে না, অ্যান্ড এটা আমি অ্যাসিওর করে বলছি। আফটার দ্যাট সেকশন 14 প্রিজাম্পশন অ্যাজ টু ফরেন জাজমেন্টস ইম্পর্টেন্ট ফর প্রিলিমিনারি এক্সামিনেশন। সেকশন 15 খুব খুঁটিয়ে পড়বে কোন মামলা কোন কোর্টে ইনস্টিটিউট করা যায়, এবং এটা বলে রাখি একটু, সেকশন 15 কোর্টস ইন হুইচ স্যুটস টু বি ইনস্টিটিউটেড, এটার সাথে অবশ্যই 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 এই সেকশনটার সাথে অবশ্যই অর্ডার 4 ইনস্টিটিউশন অফ স্যুট সিভিল প্রসিডিওর কোডেস বা সিপিসির একসাথে পড়বে, কারণ একসাথে না পড়লে ধরতে পারবে না। কারণ ইনস্টিটিউশন অফ দ্য স্যুটস একটা ডিফারেন্ট কন্টেন্ট ইন অল টুগেদার, আবার এটার সাথে সাথেও কোর্টস ইন হুইচ স্যুটস টু বি ইনস্টিটিউটেড এটার একটা ইনডেপথ কানেকশন আছে। সেকশন 15 অলওয়েজ রেড উইথ অর্ডার 4 4 নম্বর অর্ডারের সাথে রেড উইথ করে পড়বে। সেকশন 16 ইম্পর্টেন্ট ফর প্রি, 17 ইম্পর্টেন্ট ফর প্রি, 18 not so important for pre, 19 important for preliminary, section 20 highly important, section 20 will be highly important, mark করে রাখো important for preliminary বলে। section 21 you can escape, section 21A go through, just read only করে রাখবে। section 22 power to transfer suit, yes important, section 22 is important for pre, 23 important, 24 highly important, section 25 major with important, highly important, very important, section 25 for preliminary examination, not for mains examination। ইনস্টিটিউশন অফ সুটস তো অবশ্যই পড়বে। ইনস্টিটিউশনস অফ সুটস এখানে যেটা বললাম, এই যে সেকশন 15 তার সাথে যেমন অর্ডার 4 কে পড়তে হবে, আবার এই যে সেকশন 26 এর সাথেও কিন্তু অর্ডার 4 কে পড়তে হবে। দুটোর কানেকশনটা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য ভালো করে মাথায় রাখবে, এগুলোকে একটু মোটামুটি দেখে রাখবে।
আফটার দ্যাট সামান্স অ্যান্ড ডিসকভারি মানে সেকশন 27 থেকে 32 অবধি বা আপ টু 34 অবধি এটা প্রিলিমিনারির জন্য খুব একটা ইম্পর্টেন্ট হয় না, এটা মোটামুটি মেন্স পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ওভারঅল যদি আমি বলি এটা প্রিলিমিনারির জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু নয়, মেন্সের জন্য ভীষণ দরকারি। সেটা মেন্স নিয়ে যেদিন আলোচনা হবে সেদিন আসবো। আজকেও এই সেশনটা পুরোপুরি সেকশনটাকে আমি কভার করতে পারবো না, কারণ শরীর দিচ্ছে না আজকে, মানে এত খাটাখাটনি গেছে আর মানে টানছে না শরীর আজকে। কস্টের যে জায়গাটা আছে মানে সেকশন 35-এ যে কস্টের জায়গাটা আছে এটা একটু দেখে যাবে, প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। Section 35A is also important. Compensatory costs in respect of false or vexatious claims or defenses important preliminary জন্য কোন সেকশনে আছে জিজ্ঞেস করতে পারে। 35B costs for causing delay highly important, ভালো করে মার্ক করে রাখো, এগুলো কিন্তু আসবে। আফটার দ্যাট আমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে এক্সিকিউশনের পার্ট। এক্সিকিউশনটাও মেনলি এটা আবার অর্ডার 21-এর সাথে কোলাবোরেট করে পড়তে হবে। আজকে বলছি এই অবধি থাক, কারণ আই এম নট ফিলিং গুড অ্যাকচুয়ালি ফ্রম দি ইনসাইড, আমার ভালোও লাগছে না আজকে শরীরটা, তো আজকে বরঞ্চ এই অবধি থাক। আমি এর মাঝখানে আবার আরেকটা সেশন যেদিন নেব সেই সেশনে আমরা এরপর থেকে আলোচনা করব। আজকে যে সেশনটা আমরা এইটুকুনি করলাম, এইটুকুনিও যদি কেউ ভালো করে মোটামুটি একটু গো থ্রু করো বা যদি একটু ওভারঅল কারুর একটু অ্যাকিউরেসি মেনটেন করে এইটুকুনিও যদি কেউ পড়ো, তাহলেও দেখবে অনেকটা পোর্শন কিন্তু তোমাদের সিভিল প্রসিডিওর কোডের জন্য ইজি হয়ে গেছে। প্রসঙ্গত ক্রমে এটাও জানিয়ে রাখি, যাদের যাদের সিপিসি নিয়ে অসুবিধা হচ্ছে বা যারা পড়তে পারছো না তাদের জন্য বলে রাখা দরকার, একেলা একাডেমিতে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023-এর যে ফাউন্ডেশন ব্যাচ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। যদি কেউ মনে করো যে আমাদের জুডিশিয়াল সার্ভিসের জন্য কোনো এক্সক্লুসিভ গাইডেন্সের প্রয়োজন আছে, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ক্লাসেও জয়েন করতে পারো। এবং আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই, অবশ্যই সবার কাছেই আছে, সবাই জানো, ডেসক্রিপশনে দেবো, তাও একবার বলে দিচ্ছি। 9830057267 এবং 9836870055। আরেকবার বলে দিই, 9830057267 এবং 9836870055। এই দুটি আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো সময় ফোন করতে পারো, যে কোনো সাহায্যের জন্য, পড়াশুনো রিলেটেড যে কোনো সাহায্যের জন্য ফোন করতে পারো। এবং অবশ্যই জানিয়ে রাখি, যদি গাড়ি চালাই অথবা যদি ক্লাসে থাকি তাহলে কিন্তু ফোন ধরি না, নেমে বা যখন ফ্রি হয়ে আমি নিজেই কল ব্যাক করে নেবো, কোনো টেনশনের কারণ নেই। যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে রাখতে পারো, আমি চেষ্টা করব যতটুকুনি আমার পক্ষে সম্ভব হয়, আমার শিডিউল থেকে মেনটেন করে, সেই স্কেডিউল মেনটেন করে যতটুকুনি আমার পক্ষে সম্ভব হয় তোমাদের সকলের সমস্ত ডাউটগুলোকে রিজলভ করার। আজকের জন্য এইটুকুনি, যতটুকুনি আজকে আলোচনা হলো ততটুকুনিও চেষ্টা করো প্রত্যেকে মার্কিং করে রেখে ভালো করে ওভারঅল একবার পড়ে রাখার, তাতে কিছুই না, নিজেদের প্রিপারেশনটা ওয়ান স্টেপ এগিয়ে থাকবে অন্যান্যদের থেকে। আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি এবং অবশ্যই আনন্দে থাকবেন। জয় হিন্দ।